বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসবেন অহিদা তাইফা নূর। সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আবার সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা একবারও বলে যাননি যে তারা পরিবেশ দূষণটাকে কিভাবে মোকাবেলা করবেন। পরিবেশ দূষণটাকে কি তারা দাকুড়াল নিয়ে মোকাবেলা করবেন, নাকি প্রযুক্তির কল্যাণের মাধ্যমে তারা পরিবেশ দূষণটাকে রোধ করতে পারবেন? বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বাংলাদেশের বিশ্বের বিভিন্ন স্থানে পানির কারণে বদ্ধ হয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বর্তমানে আমাদের প্রযুক্তি কল্যাণের ফলে জলাবদ্ধতা সহিষ্ণু বৃদ্ধান 85 রয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা বলেছিলাম যে আমাদের যুদ্ধে যে পরিমাণ মানুষ নিহত হয় পরিবেশ দূষণের থেকে তা অনেক বেশি, এবং তারা তা বুঝতে না পেরে বলছেন যে আমরা মানবিকতার বিষয়টিকে নাকি বলেছি আর আমাদেরকে মানবিকতাহীন বলে গেলেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরিবেশ দূষণ আপনি কীভাবে মোকাবিলা করবেন? তথ্য প্রযুক্তি দিয়েই তো। আর সেই জায়গায় আপনি কিনা বলছেন যে পরিবেশ দূষণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তথ্য প্রযুক্তিগত জ্ঞানকে কোনো চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, যার মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি, রোবোটিক্সের মতো প্রযুক্তিকে। যদি আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে এখন ব্যস্ত সারা বিশ্বের গত বছর 50% রোবটই ছিল জাপানের তৈরি। বর্তমানে বিশ্বের বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি আছে চীনে। যদি বিজ্ঞ বিচারক মণ্ডলী 21শ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধই হয়, তাহলে কেন চতুর্থ শিল্প বিপ্লবের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও তথ্য প্রযুক্তিকে, কেন আজ বিশ্বের উন্নত দেশগুলো এইসব প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের জন্য ব্যস্ত? বিজ্ঞ বিচারক মণ্ডলী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জাপানি কিন্তু ছিল বিধ্বস্ত এক দেশ, কিন্তু দূষণকে তারা চ্যালেঞ্জ হিসেবে নয় মোকাবেলা করেছে সচেতনতা ও দেশপ্রেম নিয়ে। সচেতনতা দিয়েই যাকে সমাধান করা যায়, তারা যদি তাকে 21শ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ বলেন, তাহলে তো বিজ্ঞ বিচারক মণ্ডলী এটা রীতিমতো অযৌক্তিক। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা তখনই বহির্বিশ্বকে চোখ রাঙাতে পারবো যখন আমরা নিজেদের উন্নত প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারবো, নিজেদের অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবো। তখনই কিন্তু কপের সিদ্ধান্ত অনুযায়ী চীন যুক্তরাষ্ট্র আমাদের কার্বন নিঃসরণের জন্য জরিমানা করবে। ভারতে কিন্তু ঠিকই সময় গঙ্গা আর তিস্তার পানি ছাড়বে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই সব কিছুই আজ বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলো গ্রিন ইকোনমির আওতাভুক্ত হয়ে গিয়েছে। গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির মাধ্যমে কিন্তু বর্তমানে তারা পরিবেশ দূষণকে মোকাবেলা করেই তাদের অর্থনীতিকে সচ্ছল করছে, আর অর্থনৈতিক সচ্ছলতাকে তাদের উন্নতির প্রধান সহায় হিসেবে নিয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, যদি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি নাই হতো, তাহলে কি তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারতো? তাহলে কি তারা পারতো 21শ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ তথ্য প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ দক্ষ নাগরিক গড়ে তুলতে? বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাই সবার আগে দরকার নিজেদের অবস্থানের উন্নয়ন করা, আর এই জন্য দরকার প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি সাধন করা। আমরা যদি তা না করি বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাহলে আমাদের 21শ শতাব্দী তো দূরে থাক, আমাদের দ্বাবিংশ কিংবা ত্রয়োবিংশ শতাব্দীও চলে যাবে, কিন্তু আমরা কখনোই পরিবেশ দূষণ রোধ করতে পারবো না পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি শুধু লক্ষ্মীপুর জেলা থেকে এখানে বিতর্ক করতে এসেছি। লক্ষ্মীপুর কিন্তু একটি নদী ভাঙন প্রবণ এলাকা, কিন্তু এখানে রামগতি কমলনগরের যেই জায়গায় গত কয়েক বছর আগেও মানুষ নদী ভাঙনে কবলে পেরে এলাকা ছাড়তে হয়েছিল, আজ সেখানে তার নতুন জায়গায় নদী ভাঙনের পূর্বাভাস পেয়ে সেখানে আগের নতুন জায়গায় পুনর্বাসনের ফলেই কিন্তু তারা এই ক্ষেত্রে নিজেদেরকে বাঁচাতে পেরেছে। পাশাপাশি এখন বর্তমানে প্রযুক্তির ব্যবহারে আমাদের মাদার অফ হিউম্যানিটি আমাদের 12 কিলোমিটার বাঁধ নির্মাণ করে লক্ষ্মীপুর জেলাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাই তথ্য প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ 21শ শতাব্দী আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।